মানে একটা হচ্ছে সামার, আর একটা হচ্ছে আগাম, মানে এক্সট্রা আগাম, আর একটা হচ্ছে আগাম, আর একটা হচ্ছে সিজনাল। তাহলে কয়টা সিজন? সিজন কয়টা হলো? একটা হচ্ছে সামার, গ্রীষ্মকালীন, সেটা হচ্ছে লাগাইছে তারা ফেব্রুয়ারিতে, তারা লাগাইছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন উঠে গেছে। এরপরে হচ্ছে এক্সট্রা আগাম, তাই না? সেটা কোন মাস? মে জুন। মে জুন, তাহলে জুন মাস আসছে। এবছর যেহেতু তাপমাত্রা বেশি, এই জন্য রিস্ক কেউ নেয় না। এই এক্সট্রা আর্লি হচ্ছে সবচেয়ে রিস্কি। তাহলে জুন জুলাই আমরা যেতে পারি। তাহলে জুন মাসের 15 তারিখের পর থেকে বীজ দেওয়া শুরু হবে। এটা হচ্ছে আর্লিতে যাবে। জুন মাসের 15 তারিখের পরে যখন বীজ পাবেন, এটা আমাদের নাপসান নামে একটা জাত আছে সামারে, ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি, জাপানি প্রোডাক্ট, ভালো হয়। তো এটা জুন মাসের 15 পর থেকে জুলাই মাসে মাঝামাঝি বা জুলাই মাসের লাস্টের দিকে লাগাইলে সামারের মানে পরে এটাকে বলা হয় আগাম। ওই আগাম মার্কেটটা ধরতে পারবেন। আরেকটা হচ্ছে সিজন। সিজনটা কোনটা? সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বর অক্টোবর কি ওটা মিডিলের সিজনে সবাই করে, কারণ ওটা কোনো সময় দাম পাওয়া যায়, আবার কোনো সময় পাওয়া যায় না। তবে এই বছর হিস্ট্রিতে কি ছিল, দাম ভালো ছিল না, এবছর দাম বেশি ছিল। তাহলে এই সিজনগুলো মেনটেন করে আমরা ফুলকপি করতে পারি। ফুলকপির জন্য অবশ্যই কোন মাটি লাগবে? কি মাটি লাগবে বলেন? সবচেয়ে ভালো হয় কোন মাটিতে বলেন? ফুলকপির জন্য মেন শর্ত হচ্ছে দোআঁশ মাটি লাগবে, মানে বেলে দোআঁশ, সরি বেলে দোআঁশ, যেটাতে বালির পরিমাণ বেশি থাকে, পানি আটকায় না। ইভেন ওই যে বড়াইগ্রাম, নাটোর, লালপুর, তারপরে দাসুরিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই এলাকাতে মাটিগুলো একটু হালকা, মানে বেলের পরিমাণটা বেশি থাকে, আর এটা হলো ভাব থাকে। তো এইটা আবার ফুলকপিটা ভালো হয়। হ্যাঁ, ফুলকপি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছি, দাসুরিয়া আপনার পাবনার মধ্যেই তো। পাবনা এই জায়গাগুলোতে খুব ভালো হয় আগাম ফুলকপিগুলো। তো আপনারা অবশ্যই ওই জুনের পর থেকে বেলে দোআঁশ মাটি যাদের আছে, তারা ফুলকপি হচ্ছে অনেক লাভজনক একটা প্রজেক্ট। ফুলকপি মাত্র 50-60 দিনের মধ্যে শুরু হয়ে যায় কাটাকাটি। 3 মাসের মধ্যে প্রজেক্ট ক্লোজ। বীজ দিলে 15 জন, কিন্তু চারা দিলে কত? চারা দিলে ওই যে আপনি বীজ সুইং করবেন, তার মানে 1 মাস সময় লাগবে। 15 জন মানে হচ্ছে 15 জুলাই। ঠিক আছে, এইভাবে সাজিয়ে নেবেন। তারপরে বলেন আর কি প্রশ্ন? বেগুনের একটা নতুন জাত এসেছে, আমি আপনাদেরকে এটা একটা মেসেজ দিয়ে রাখি। গ্রিন বম নামে একটা জাতের নাম শুনছেন? পাবনা, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজশাহী, চাপাই, নাটোর, নওগাঁ, এই এলাকার মানুষের জন্য এই গুল বেগুন এটা সবচেয়ে বেশি চলে। সবুজ বীজ আছে এখানে, আছে আছে গ্রিন বম। আছে, দেখছি একটু এটা আগে। গুল বেগুনটা, হ্যাঁ, এটাতে এখন যেটা সমস্যা হবে, বেগুনের গাছ স্টক করে মারা যাবে বৃষ্টি হওয়ার পরে। এই জাতে ইনশাল্লাহ এই স্টক করে মারা যাবে না, জেনেটিক্যালি চেঞ্জ করা। গ্রিন বম এটা স্ট্রোক করে যে মারা যাওয়া যে সমস্যাটা, ফিজিটা উইল বা ব্যাকটেরিয়া উইল, এটা এটা কি, এইটা ওই উইলটিংটা কম হয়, তুলনামূলক অনেক কম। তো যারা আমাদের সবুজ বেগুন চলে, তারা এটাকে নিতে পারে। ঠিক আছে, একই রকম সাইজ হবে, বাট এটা গোল হবে। বিগ বসটা একটু সাইজ একটু লম্বা। তাহলে যে এলাকায় গোল বেশি পছন্দ করে সেটা এখানে করতে পারে। ওকে, আর পোকার অত্যাচার যেমন বিগ বসে একটু বেশি, এটাতে তুলনামূলক কম। ওকে, আর একবারে পোকা ফল ছিদ্রকারী যে পোকাটা বা রগা ছিদ্রকারী পোকা থেকে মুক্তি চাই, তারা হচ্ছে ওই যে নাম শুনছি তো, বক্সার। এটা ফল ছিদ্রকারী পোকার অত্যাচার খুবই কম লাগে, পোকা লাগবেই না হিসাবে দেখবেন। বক্সার, বক্সার। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একজন ফ্রেশার আর কি এই কৃষি সেক্টরে। আমি শিক্ষকতা করছি একটা বেসরকারি স্কুলে। স্যারের কাছে আমার একটা কর্ডিয়ালি রিকোয়েস্ট ছিল, যারা আজকে ফ্রেশার আমার মতো আসছে, নিশ্চয়ই সবাই খুব প্রত্যাশা নিয়ে এসেছেন আজকে আমার মতো। আমি অনেক বড় প্রত্যাশা নিয়ে এখানে আসছি। ইভেন আমার একটা বড় ভাই, যিনি কিনা
এগ্রনের একদম আর্লি 2020 সাল থেকে বোধহয় ওনারা শুরু করেছে, তখন থেকে ওনাদের বিভিন্ন পেজ বা ইউটিউবে ফলো করে। ওখান থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে উনি এবার ঈদে বাসায় এসে আমাকে এই বিষয়ে জ্ঞাত করে এবং আমিও নিজে ইন্সপায়ার হই। একই সঙ্গে উনি আমাকে পাঠিয়েছে ট্রেনিংয়ের জন্য। ঠিক আছে, তো নিশ্চয়ই করে সবাই একটা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আসছেন এখানে। ভাই অনেকভাবে আমাকে মোটিভেট করার চেষ্টা করলো। আমার মনে হয় যে যারা আজকে বরিশাল কিংবা হচ্ছে নোয়াখালী থেকে এসেছেন এত কষ্ট করে 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে থেকে, প্রত্যেকজনই বোধহয় অনেক বেশি মোটিভেটেড আমাদের জন্য, যারা আমরা কাছ থেকে আসি তুলনামূলক। একই সঙ্গে আপনাদেরকে বোধহয় নতুন করে মোটিভেট করার তেমন কিছু নেই, আপনাদের অনেক শেখার আছে। তো আমি স্যারকে বলবো যে যারা আজকে আমরা ফ্রেশার এসেছি, আমরা যদি আজকে এখান থেকে ন্যূনতম কিছু শিখে না যাই, আজকে আমরা একটা প্রজেক্ট শুরু করলাম, 7 দিন পরে তো ওটা কলাপস করবে। তো আমাদের মতো যারা এরকম ফ্রেশার আছে তারা কিন্তু আরো 10 জন 20 জন 50 জনকে ডিমোটিভেট করবে। একটু আগে ভাই বলছিল এই বিষয়টাতে, তাই তো? তা আমার মনে হয় যে এরকম সেশনগুলো যেমন হয়, একটা সেশন তো আমাদের শতভাগ প্রত্যাশা পূরণ করবে না, 10% 20% বিশেষ করে যারা আমরা ফ্রেশার আছি, যারা আগে থেকে করছেন তার বিষয়টা একটু ভিন্ন। যারা ফ্রেশার আছি আমরা তো একদম ন্যূনতম কোনো জ্ঞানই আমাদের এই বিষয়ে নাই। কমপক্ষে প্রজেক্ট শুরু করার মতো কিছু তো আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। ফ্রেশার কতজন আছে হাত তুলি সবাই থেকে একটু কাইন্ডলি। থ্যাংক ইউ। আপনাদের ভেতর থেকে ভাই একটু আমি নিচ্ছি, মানে অনুমতি নিচ্ছি, আপনাদের ভেতর থেকে এমন কেউ আছেন যে এই প্রজেক্ট থেকে আগামী দিন বা আগামী মাসে বা 2 মাস পরে গিয়ে এই অর্জিত জ্ঞান নিয়ে প্রজেক্ট করতে পারবেন? এই সময় দাঁড়ান, তার একটু শুনি, প্রজেক্ট করতে পারবেন এরকম কজন আছেন আজকে যারা আমার নতুন আসছেন? আপনার সব ফ্রেশার, তাই তো? তার আগে আমরা একটা পার্সেন্টেজ একটু নেই আর কি। ফ্রেশার কতজন এখানে আছে? আবার ফ্রেশার কতজন আজকে আমার মতো? ফ্রেশার কতজন? একদম ফ্রেশার, প্রথম আসছেন কোনোভাবে, উদ্যোক্তা, নতুন, হাত নামান কাইন্ডলি। এবার এই সেশন শেষে বাসায় গিয়ে প্রজেক্ট শুরু করবেন কনফিডেন্টলি, কয়জন আছেন? হাত তোলেন। ভেরি গুড, খুবই। তাহলে আমি কি ধরেই নিচ্ছি যে আপনারা মোটামুটি সব শিখে গিয়েছেন এখান থেকে আজকের এই কর্মশালায়? তাহলে প্রজেক্ট শুরু করবেন কিসের ভরসায় শুরু করবেন বলেন? এগ্রোয়ানের? এগ্রোয়ান কি আপনাকে সব একদম গোলায় খাওয়া দেবে? আচ্ছা, আমার প্রশ্নটা ছিল না, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে এগ্রোয়ান যে আজকে কর্মশালাটা করেছে এখানে, নিশ্চয়ই করে আমাদেরকে এই সেক্টরে উদ্বুদ্ধ করার জন্য, শেখার জন্য, বা আমরা যদি সফল হই সেই জন্য। তো সফলতার জন্য তো জ্ঞান দরকার, কিংবা আজকে কর্মশালাতে কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা শিখবো কিছু, তাই তো? এমন কিছু কি আমরা শিখতে পেরেছি যেটা আমরা নেক্সট প্রজেক্ট করতে পারবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে স্যারের কাছে, সেটা হচ্ছে যারা আমরা ফ্রেশার আসছে এখানে, তারা যাতে কমপক্ষে কলাপস না করি, পরিশ্রম যার যার মতো করে সে তো তার ফল পাবে, কমপক্ষে তার পক্ষ থেকে, এগ্রনের পক্ষ থেকে যাতে এরকম মেসেজগুলো এই পর্যন্ত এসেও যাতে থাকে যে ডে 1 থেকে শুরু করে আপনাদের এই প্রক্রিয়াগুলোর মধ্যে যেতে হবে, উত্থান পথ এরকম থাকতে পারে, যাতে করে আমরা আগে থেকে একটু সাবধান হতে পারি। একই সঙ্গে দ্বিতীয় প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, মানে এই যে বৈশ্বিক যে একটা পরিবর্তন ঘটছে, এত অতি তাপমাত্রা, স্যার অনেকবারই বলছিল তাপটা নিয়ে, তো অনেক আবহাওয়াবিদ এরকম বলছে যে আগামীতে নাকি অতিবৃষ্টিও হতে পারে। সেই ক্ষেত্রে স্যারের কোনো পরামর্শ থাকলে কাটিয়ে দেবেন। থ্যাংক ইউ। উনি যা বলতে চেয়েছে আপনি কেউ বুঝেন না, আমি বলে দিই। উনি যা বলতে চেয়েছে হচ্ছে আপনাদের মাঠে নামতে হবে, আর কিছু না। উনি জানতে চেয়েছে যে এখানে যা বলা হইলো এটাই কি যথেষ্ট শেখার জন্য? ব্যাপারটা হচ্ছে এইটা, এবং উনি চাচ্ছে যে এটা হাতে কলমে হোক, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আসলে আমি হয়তো 20 জন মানুষকে ধরে রাখতে পারবো এই তাপমাত্রার মধ্যে, বাকিগুলো সব এখানে বসে থাকবে। আমার চিন্তা হচ্ছে সবাইকে ধরে রাখা। ইভেন আপনি ওই যে লাভ লস অথবা ডেডিকেশন অথবা ভালো, ওই যে 20টা পয়েন্টের মধ্যে আছে, এটা বুঝতে পেরেছি তো? এখন আপনি বলেন ওই 20টা জিনিস আপনি বুঝতে পেরেছেন? পারেন নাই? পিছনে আপনি ওই যে 20টা পয়েন্ট, যে 20টা পয়েন্ট নিয়ে আমি প্রথমে আলাপ করেছি, ওইটা বুঝেছেন? বুঝেছেন কিনা? হ্যাঁ বলেন। আরেকবার
বিষয়টা অনেকটা এরকম হয়ে গিয়েছে যে আমরা তো ভাইদের হ্যাঁ হ্যাঁ sure. চেষ্টার বিষয়ে তো আমাদের কোনো কমপ্লেন নাই, একই সঙ্গে আন্তরিকতা কোনো কমপ্লেন নাই, এবং আমার ওই কোয়েশ্চেনটা ওইটা না। অনেকটা হয়ে গেছে আমাদের জন্য। আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, অন্যদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। মানে বই পড়ে সাইকেল চালা শেখানোর মতো কিংবা সাঁতার শেখানোর মতো। আমি তো একদম আপনাদের ইউটিউব থেকে হোক কিংবা হচ্ছে আপনাদের যে গাইডলাইন্স গুলো আছে, এটা আমি আগেই সংগ্রহ করেছিলাম, ওখান থেকে অনেক কিছু শিখেছি। আজকে একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম।